বস্তিবাসীদেরকে উচ্ছেদ করার কারণে একজনের মন্ত্রিত্ব পর্যন্ত চলে গিয়েছিল। ঠিক আছে, ওই যে পূর্বের বিষয়গুলো আমার মনে পড়ে গেল, যেমন এখন বিষয়টা আমার কাছেও গ্রহণযোগ্য হলো, কারণ এটার ব্যাপারে একজন মন্ত্রী চলে গেছে। মাঝখানে 96-এর পরে 96 থাকাকালীন সময়ে 96-এ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট চলাকালীন সময়ে এটার ব্যাপারে এই 150 বিঘা জমি সরকারের, বস্তিবাসী এখানে অবস্থান করছিল, তাদের উদ্যোগ, সরকারি জমি আর বেসরকারি বিনিয়োগ, এই তিনের সমন্বয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই জমিটা এই বস্তিবাসীদেরকে পুনর্বাসন করার জন্য চুক্তিনামা হয়েছে। আমি আবারও বলছি বুঝার প্রয়োজনে, সেটা হলো 150 বিঘা জমি, 47 সমস্ত কত একর জানি জমি, তার মানে 150 বিঘা জমি প্রায়, আর বস্তিবাসীদের উদ্যোগ, যেহেতু এখানে বস্তিবাসীরা বাস করছে, আর বেসরকারি বিনিয়োগ, এই তিনের সমন্বয়ে এই প্রকল্পটা বাস্তবায়িত হবে। এবং বেসরকারি বিনিয়োগকারী হিসেবে বিভিন্ন ডেভেলপার কোম্পানির কাছে আহ্বান করলো গভর্নমেন্ট, এবং এক পর্যায়ে এইটাই আহ্বান করতেছে এরই মাঝে, ধরেন 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তার থেকে তো 5 বছর 2001 পর্যন্ত ছিল, এই প্রক্রিয়া করতে করতে কিন্তু আওয়ামী লীগের টাইম, গভর্নমেন্ট প্রায় টাইম শেষ হয়ে গেল। এরপরে বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় আসার পরে মির্জা আব্বাসের মাধ্যমে এই তিনি বলে, যিনি ডেভেলপার নর্থ সাউথ প্রপার্টি লিমিটেড প্রাইভেট লিমিটেড, ইনি ওই মির্জা আব্বাসের মাধ্যমে বিভিন্ন পয়সা করি খাওয়াইয়া এই আব্দুর রহিম নামের লোকটা এই প্রজেক্টটা হাতে নিয়ে নিল বেসরকারি বিনিয়োগকারী হিসেবে। এবং সত্যিকার অর্থে প্রপার ওয়েতে সে নিল না, এই মির্জা আব্বাসের লোকজনের সাথে পয়সা করে টাকা পয়সা ঘুষ লেনদেনের মাধ্যমে যা হয় আর কি, নিয়ে নিল। আর নিয়ে নেওয়ার কারণে তখন 2001 থেকে 2005 পর্যন্ত তো বিএনপি ক্ষমতায় ছিল, এর মধ্যে 2003-এ ওরা কার্যক্রম আরম্ভ করলো। আব্দুর রহিম নর্থ সাউথ প্রপার্টি লিমিটেডের যে চেয়ারম্যান, সে অরিজিনাল ঢাকার লোক, বিজয় সরণির ওইখানে বাসা, নিজের বাড়ি। তো সে মির্জা আব্বাসের মানে সুবাদে এই প্রজেক্টটা হাতে পেয়ে গেল, মানে বেসরকারি বিনিয়োগকারী হিসেবে বা ডেভেলপার কোম্পানি তার শুরু করলো তখন নর্থ সাউথ প্রপার্টি লিমিটেড। এই যে করলো, করার পরে 2003-এর সময় এই যে তখনও আবার যা যা ছিল তাদেরকেও মানে সসম্মানে উঠে দিল কিছু কিছু, আর যারা উঠতে চাইল না তাদেরকে জোর করে এসে উঠে ফেললো। এই জোর করে উঠার পরে এই যে আমাদের দুলাল, তখন সেই দুলালও সহযোগিতা করলো। উদ্দেশ্য একটাই, যে যেহেতু সরকারের 150 বিঘা জমি, তারপরে আর কি বলে বস্তিবাসীদের উদ্যোগ, দ্যাট ইজ দুলালের উদ্যোগ, বস্তিবাসী একজন দুলাল, দুলালের উদ্যোগ, আর হলো বেসরকারি বিনিয়োগ, এই তিনের সমন্বয়ে এখানে বড় বড় বিল্ডিং হবে, অর্থাৎ 6 তলা আর 400 বিল্ডিং হওয়ার কথা। এবং ওই 450 বিল্ডিং এর মধ্যে 15,000 ফ্ল্যাট হবে। ওই ফ্ল্যাটগুলির মধ্যে 9,000 হবে 1 রুমের এ টাইপ আর 2 রুমের বি টাইপ। ওই 1 রুমের এ টাইপ বিল্ডিং গুলি বস্তিবাসী এবং পাবে, আর নিম্নবিত্ত ওই বস্তিবাসীর মধ্যে দুইটা ভাগ করছে, একেবারে নিম্নবিত্ত 4th ক্লাস এমপ্লয়ি যারা, এই টাইপের যারা, তারা পাবে 2 রুমের ফ্ল্যাটগুলো। এই ছিল টার্গেট। এখানে আমিও পাওয়ার কথা না, আপনারও পাওয়ার কথা না, কারোরই পাওয়ার কথা না। এবং এই দুলালের মতো লোকরাই পাবে, আর সর্বোচ্চ 4th ক্লাস এমপ্লয়ি। ভিতরে যা দেখলাম যে এখন মানুষ আছে, আমি বললাম ভাই ঘরের ভিতরে এত ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন দেখা যেতেছে, এরা কি বস্তিবাসী নাকি? হ্যাঁ, এরা বস্তিবাসী। কথাটা বুঝছেন? এবং গাড়ি নিয়ে ঢুকতেছে, বেরিয়েছে। এরপরে আমি ওই কথাগুলি আমার দুলাল এইসব ব্যাপারগুলি আমাকে আস্তে আস্তে জানানো শুরু করলো। তা আমি ব্যাপারটা চিন্তা করে দেখলাম যে আসলে এই বিষয়টা তো এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট, 96-এর আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ও অনেক ঘটনা ঘটেছে। আচ্ছা, বিষয়টা একটু দেখ, সব আছে। এখন এর ফাঁকি একটা কথা বলতে চাই, সেটা হলো ওই 52 ভাষা আন্দোলনের সালাম, রফিক, বরকত, জব্বার, এরা কিন্তু এই নাম না জানা অনেকেই কিন্তু তৎকালীন ওই কি বলে
কি বলে তখনকার সময় পাকিস্তানের গভর্নমেন্ট কে ছিল, আইয়ুব খান, ইয়াহিয়া খান, হ্যাঁ, তারা মনে করছিল যে এই 4-5 জনের গুলি করে মেরে ফেললে বোধহয় আন্দোলন দমে যাবে। কিন্তু আসলে তো এখানে শুধু দুলাল নয়, দুলালের সাথে দুলালকে গাইড করার মতো আরো অনেকেই এখানে জড়িত আছে, যার কারণে বিষয়টাকে আমরা এমনিতেই ছাড়ছি না। আর এই না ছাড়ার ধারাবাহিকতায় আমি চিন্তা করে দেখলাম, যেহেতু ও বলতেছে বিষয়টা প্রকাশ প্রতিপালকের মতো সত্য, তাহলে আমি ব্যক্তিগত পর্যায়ে যে ওই প্রকল্পে যাই ঘুরে দেখি কি অবস্থা। সেই উদ্দেশ্য কিন্তু এইটা। পাশাপাশি আমি নিজেও চিন্তা করে দেখলাম, ঢাকাতে আমার বাড়ি নেই, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছি মেধা আর যোগ্যতার বলে। ছাত্রলীগের আমি একটা কলেজের শিক্ষক হয়েছি শুধুমাত্র যোগ্যতার বলে, রাজনৈতিক পরিচয় নয়। এখন আমার একটা মানে মানে একটা আবাসস্থল দরকার, আমি আমার বাচ্চা আছে, তা আমি ওইখানে আমার জন্য নয় যদিও, তো এই অনেকেই এরকম আমার চেয়ে বড় চাকরি করে, আমার চেয়ে বড় কর্মকর্তা তারা পেয়ে যাচ্ছে, তা আমি না পাই, অন্তত আমি দেখতে তো পারি যে এই ঘটনাটা কেমন আসলে কি ঘটনাটা, এই দেখা এবং সত্যিকার অর্থে বস্তিবাসীরা পাচ্ছে কিনা সেটাও দেখা আমার বিষয় ছিল। এবং বস্তিবাসীকে পাওয়ানোর জন্য কি করণীয়, ফ্ল্যাট এখানে কি আরো আছে কিনা, নাকি সবই দিয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলি জানার জন্য আরো বিষয় আমি জেনেছি দুলালের মাধ্যমে। দুলাল এখানে আমাকে এটাও জানিয়েছে যে এখানে এক রুমের যে ফ্ল্যাট গুলো সেটাতে মাত্র 2 লক্ষ টাকা, এর মধ্যে 10 লাখ টাকা আর 10,000 টাকা হলো ডাউন পেমেন্ট, 10,000 টাকা ডাউন পেমেন্ট আর 1,90,000 টাকা 10 বছরে কিস্তিতে পরিশোধ, অর্থাৎ মাসে 1300 টাকার মতো করে পড়ে। তাই একটা বস্তিবাসী দ্বারা এটা একদম সমস্যা। গভর্নমেন্ট এটা কমফোর্টেবল একটা সিচুয়েশন ড্র করছে বস্তিবাসীদের। তাই এই কারণে আমি ভাবলাম যে না ঠিক আছে, ওইটা কি প্রপারলি হচ্ছে কিনা। কিন্তু দুলাল আমাকে ওই প্রপারলি হচ্ছে না, সে বলতেছে ওইখানে ওই ফ্ল্যাট 2 লাখ টাকার ফ্ল্যাট এরা নিয়েছে, 2 লাখ টাকার ফ্ল্যাট নিয়েছে 5 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকার ফ্ল্যাট নিয়েছে 5 লাখ টাকা দিয়ে, আবার 3,55,000 টাকার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা নিয়েছে 2,55,000, 3,55,000 টাকার ফ্ল্যাটটা কেউ নাকি 8 লাখ টাকা পর্যন্ত দিয়ে নিয়ে গেল। কারা নিল? নিম্ন বিতরণ তো একসাথে 8 লাখ টাকা দিয়ে নেওয়ার কথা। আমি এটা জাস্ট ইন্সপেকশন করার জন্য মেইনলি এখানে যাওয়া। কয়টা থেকে ছিল সেটা ঢুকলেন? আমরা ঢুকলাম প্রায় 1টা, 1:00 বা সর্বোচ্চ 1:30 বাজে, ঘড়ি দিকে তাকিয়ে থাকি নাই, 1টা থেকে 1:30 ভিতরে অনুমানিক 1টা থেকে 1:30 ভিতরে ঢুকলাম। আমি ঢুকলাম, আমার এই জব্বার ভাই ঢুকলেন, তারপরে দুলাল, তারপরে আমাদের আমি যেহেতু আওয়ামী লীগ করি, ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমার সাথে আমারও আরেকটা